আমরা প্রথমে কি করব, একটা ফোল্ডার তৈরি করব। ফোল্ডারটা করব আমাদের রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে, তাই না? রেজিস্ট্রেশন নাম্বারটা যেমনই হবে ধরো এরকম একটা ফোল্ডার আমি তৈরি করে নিলাম। সেই ফোল্ডারটা ওপেন করব, সেখানে কি করব, জব 2 নামের একটা ফোল্ডার, জব 2 নামের একটা ফোল্ডার, সেখানে একটা ফাইল তৈরি করব, এক্সেল ফাইল, এটার নামও দিব জব 2। জব 2 দিয়ে ফাইলটা ওপেন করব। ফাইলটা ওপেন করে আমরা এটার মতো রেজাল্ট শিটটাই আমরা স্যাম্পলের মতো করে তৈরি করব। রোল নেম, এরপরে বাংলা, ম্যাথ, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, এগ্রিকালচার, তাই না? আমরা এখানে করে নেই, সবার শুরুতে কি লেখা, রেজাল্ট শিট, তাই না? রেজাল্ট শিট। এরপরে প্রতিষ্ঠানেরও নাম থাকে মূলত, আমরা এখানেও লিখে দিলাম, যদিও আমাদের প্রতিষ্ঠান না, আমরা আমাদের প্রতিষ্ঠানের নামই লিখে দিই, ঠিক আছে? এরপরে রোল, রোলের পরে কি, নেম, এরপরে বাংলা, ইংলিশ, ম্যাথ। এমন লিখতেছি কেন বলতে পারেন? ফিজিক্স বানান তো ভুলে গেছি। ফিজিক্স, কেমিস্ট্রি, CHE, এগ্রিকালচার। এরপরে টোটাল গ্রেড, টোটাল জিপিএ, এরপরে টোটাল গ্রেড। আমরা এই তিনটা বিলে মার্জ করব, এই তিনটা বিলে মার্জ করব। যেহেতু তিনটা মিলে মার্জ করা হচ্ছে, আমরা ফরম্যাট পয়েন্টার থেকে করতে পারি না সহজে? আচ্ছা, এখানে একটা লাস্টের ডিজিটে ভুল হয়েছে, কি ভুল হয়েছে বলতে পারেন? এখানেও তো তিনটা গ্যাপ হবে। এবং এইখানে এই দুইটা নিয়ে মার্জ করলাম, এই দুইটা একটু বড়ও করে দেই। এই দুইটাও মার্জ করে নেই। বাংলার নিচে আছে কি, মার্কস, জিপিএ, গ্রেড, তাই না? মার্কস, জিপিএ, গ্রেড। এখানেও মার্কস, জিপিএ, গ্রেড, এখানেও মার্কস, জিপিএ, গ্রেড, সব একই রকম, তাই না? এবার আমরা একটু বর্ডার করে নেই, বর্ডার করলে এবার পারফেক্টলি দেখা যাবে। আমরা যেমন চেয়েছি তেমন হয়ে গেছে, এটার মতো করে। রোল নাম্বারের এখানে একটা ভ্যালিডেশন থাকবে, কমন, এটা 6 ডিজিট বা 5 ডিজিট এটা থাকবে। এবং এই যে উপরে রেজাল্ট শিট, এইটুকু নিয়ে আমরা মার্জ করে নিব, এটাকেও এইটুকু সিলেক্ট করে মার্জ করে নিব, মার্জ অ্যান্ড সেন্টার। এইটার নির্দিষ্ট সাইজ বলবে, হয়তো 16 সাইজ বলতে পারে বা 26 বলতে পারে, 16 সাইজ লিখে দিলাম।
16 বলতে পারে, পাশাপাশি টাইম নিউ রোমান বলতে পারে। আমরা 16 এবং টাইমস নিউ রোমান ফন্ট দিয়ে দিলাম। এইখানেও সেম একই ফন্ট দিব, টাইমস নিউ রোমান্স, এবং এটাকে বলবে হয়তো 14, আমরা 14 দিয়ে দিলাম। এরপর এই বাকি এটুকু সব 11 বলবে, 11ই আছে, আমরা তার উপরে 11 দিয়ে দিলাম। এটাও সম্পূর্ণটা টাইম নিউ রোমান্স করে দিলাম, কারণ টাইম নিউ রোমান্স থাকবে। এটার একটা শ্যাডো দিয়ে দিলাম, ফিল কালার একটু চেঞ্জ করে দিলাম। এটার আর একটা ফিল কালার দিয়ে দিলাম। আমাদের বলতে পারে যে কোনো ফিল কালার, যদি বলে আমরা সেটা করব, না বললে করার দরকার নাই। তা আমার এই যেটুকু এটুকু বোল্ড করার বলা থাকতে পারে, আমরা বোল্ড করেও নিলাম। তো মোটামুটি আমার ফরম্যাটটা রেডি। এখন ইনফরমেশন দিতে হবে, তাই না? এই ফরম্যাট রেডি করতে তো কারো ঝামেলা নাই। কারো ঝামেলা আছে? রোল নাম্বারে আমাদের একটা ভ্যালিডেশন বলবে, যে ভ্যালিডেশনটা হচ্ছে 6 ডিজিট এবং ইউনিক, কারণ একই রোল নাম্বার দুইজন ব্যক্তির কোনোদিনও সম্ভব না, এখানে ইউনিক করতেই হবে। আমরা এইটুকু সিলেক্ট করে ইউনিক করব। কিভাবে? ডাটায় গিয়ে ডাটা ভ্যালিডেশন, এখানে কি এনি ভ্যালুর পরিবর্তে কাস্টম, এখানে কল করব, অ্যান্ড দিয়ে শুরু করব, ব্র্যাকেট ওপেন করব, এরপরে আবার লেন দিয়ে শুরু করব, ব্র্যাকেট ওপেন করে এইটাকে সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করে ইকুয়াল দিব, 6 ডিজিট হলে 6, কমা কাউন্ট ইফ ব্র্যাকেট ওপেন, সম্পূর্ণটা সিলেক্ট করে ফাংশন 4 ক্লিক করে লক করে নিলাম, কমা দিয়ে এই সেলটাকে সিলেক্ট করে দিলাম, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, সেটা যেন লেস দ্যান 2 হয়। এটা ইকুয়াল 1 দিলেও হয়, কিন্তু আমরা লেস দ্যান 2 ব্যবহার করব, ব্র্যাকেট ক্লোজ। এইটুকু আমাদের প্রত্যেকের মুখস্থ নাকি? ওকে ক্লিক করলাম, আমাদের এখানে ইউনিক ডাটা ভ্যালিডেশন হয়ে গেছে। কারণ একই আইডি, যেমন যেহেতু হাবিবপুরের স্কুলের নাম, এইচ দিয়ে আমরা রোল নাম্বারটা শুরু করি, এই হচ্ছে আমার রোল নাম্বার। নিচেরটাও যদি ওই একই রোল নাম্বার দিতে যাই, আমার এন্ট্রি নিচ্ছে না, তাই না? তার মানে আমার চেঞ্জ করে দিতে হবে। তো আমরা রোল নাম্বার দিয়ে দিলাম, সেই অনুযায়ী নাম যে কোনো কিছু হতে পারে, আমরা নাম দিয়ে দিলাম, আপনাদের নামে দিয়ে দিলাম, ঠিক আছে? মার্কস, বাংলায় কে কত পেয়েছে, ইংলিশে কত কে পেয়েছে, এটা থাকবে। তো ধরে নিলাম বাংলার কিছু একটা মার্ক আমি র্যান্ড বিটুইন দিয়ে আনবো, কিন্তু আপনারা তো র্যান্ড বিটুইন দিয়ে আনবেন না, আপনাদের কাছে একটা ডাটা থাকবে, যে ডাটা দিয়ে আপনারা নেবেন। আমি র্যান্ড বিটুইন দিয়ে একটা ডাটা আনলাম, বাংলার মার্ক। এই বাংলার মার্কটা যেমন আনলাম র্যান্ড বিটুইন দিয়ে, ইংলিশেরও তো একটা মার্ক আছে, ইংলিশের মার্কটাও আমি নিয়ে নিলাম সেরকম একটা র্যান্ড বিটুইন দিয়ে। এরকম করে ম্যাথের একটা মার্ক থাকবে, ফিজিক্সের মার্ক থাকবে, কেমিস্ট্রির মার্কস থাকবে, এগ্রিকালচারের মার্ক থাকবে। এগ্রিকালচারের মার্ক সবার একটু ভালো থাকে, যে কারণে সবার একটু বাড়াইয়েই দিলাম এটা, তাই না? কেমিস্ট্রিতে সবার একটু কম থাকতে পারে। এই তথ্যটা আমাদের থাকবে। ম্যাথে মার্ক খারাপ থাকে না, ফেল নাই, ফেল করে দিব, সমস্যা নাই। এই যে ডাটাটুকু, এইটুকু আমরা র্যান্ডম নিলাম, আমরা এটাকে ভ্যালু পেস্ট করে নর্মালি করে নিলাম। এইখানে এই ডাটাটা নেওয়ার কথা আমাদের। কোন ডাটাটা? দেখে দেখে আমি এন্ট্রি করতে আমাদের সময় লাগবে, ঠিক আছে? এজন্য আমি র্যান্ডমলি লিখে দিলাম। এই ডাটাটা আমাদের নেওয়ার কথা, তাই না? এই মার্কগুলোই ওখানে হওয়ার কথা ছিল, কিন্তু আমি আমার মতো করে একটা তথ্য দিয়ে দিলাম। সমস্যা আছে কোনো? আমি আমার মতো দিয়ে দিলাম। কোনো একজনকে ইংলিশে একটু ফেল করিয়ে দিই, 30। কোনো একজনে কেমিস্ট্রি পরীক্ষার দিনে অ্যাবসেন্ট ছিল, এ দিয়ে দিলাম
ঠিক আছে। কোনো একজনে ম্যাথে দেরি করে আসার কারণে ফেল করেছে, তাকে ফেল করিয়ে দিলাম, এটা আমরা রাখলাম আমাদের হিসাবের জন্য, ঠিক আছে। তো এখন মার্ক অনুযায়ী প্রত্যেকের জিপিএ বের করতে হবে, তাই না? মার্ক অনুযায়ী জিপিএ বের করতে হবে। আমরা আমাদের স্যাম্পল ফাইলে যাই। এখানে কন্ডিশন বলেছে কি ফন্ট সাইজ মেনশন, আমরা ফন্ট সাইজের কাজ করে ফেলেছি শুরুতেই। মেনশন যেটা থাকবে আমরা সেটা করব। রোল নাম্বার ভ্যালিডেশন, ইউনিক আইডি, ডিজিট ভ্যালিডেশন করে ফেলেছি, তাই না? আমরা জিপিএ কন্ডিশনটা বের করব। 80-র উপরে যদি কেউ পায় তাহলে সে 5 হবে জিপিএ, 70-এর উপরে পেলে 4, 60-এর উপরে পেলে 3.5। এখানে সব মার্কগুলো আছে, কার কি হবে। তো যে মার্কেই থাকুক, অ্যাবসেন্ট যদি কেউ হয় সে অ্যাবসেন্ট, ফেল হইলে কেউ ফেল, এটা তো আমরা সবাই জানি। আমরা সেই অ্যাবসেন্ট ফেলের কাজটা আগে করব, কারণ এটা করতে হবে। এটা এখানে বলা নাই কিন্তু অ্যাবসেন্ট ফেলের ব্যাপারে, কিন্তু আমাদের তাও অ্যাবসেন্ট ফেলের ব্যাপারে আগে কাজ করতে হবে। যদি এই মার্কের মধ্যে কেউ ফেল থাকে তাহলে তার এখানে ফেল আসবে, কেউ যদি অ্যাবসেন্ট থাকে সে এখানে অ্যাবসেন্ট আসবে, আর যদি কিছু না থাকে তাহলে তার জিপিএটা আসবে, যে সে বাংলায় 5 পেয়েছে না 4 পেয়েছে না 3 পেয়েছে। তো আমরা এটা কিভাবে করতে পারি? ইফ দিয়ে তো করব, ইফ ব্র্যাকেট ওপেন, আগে অ্যাবসেন্ট যেহেতু দিব, এই সেলে যদি অ্যাবসেন্ট থাকে তাহলে তো অ্যাবসেন্ট হবে, যদি ফেল থাকে তাহলে ফেল হবে। তার মানে আগে অ্যাবসেন্ট ফেলের কাজটা করব। ইফ দিয়ে এই সেল ইকুয়াল যদি হয় অ্যাবসেন্ট, মানে অ্যাবসেন্টের ক্ষেত্রে আমরা এ ব্যবহার করছি, তার মানে এই সেল সমান যদি হয় এ, তাহলে আমি এখানে চাচ্ছি ভ্যালু ইফ ট্রুতে অ্যাবসেন্ট আসবে। আমরা লজিক অনুযায়ী কাজ করব, আমরা কোনো কিছু দেখব না। কমা, আবার ইফ কল করব, ব্র্যাকেট ওপেন, এই সেল ইকুয়াল, মানে লেস দ্যান ইকুয়াল দেই, লেস দ্যান ইকুয়াল, লেস দ্যান ইকুয়াল না, সরি, লেস দ্যান 33 দিয়েই তাহলেই হয়ে যায়। 33-এর নিচে যদি পায় কেউ, কমা, তাহলে ফেল, ফেলটাও লিখে দিলাম, কমা। এরপরে আমরা আমাদের কন্ডিশনে যাব, যে কন্ডিশনে যেভাবে যাওয়া লাগে। আবার ইফ কল করলাম, ব্র্যাকেট ওপেন দিলাম, এই সেল গ্রেটার দ্যান ইকুয়াল 80, 80 কেন? আমার এইটা 80, যদি গ্রেটার দ্যান ইকুয়াল 80 হয় তার সেক্ষেত্রে তার জিপিএ আসবে 5। তো আমরা গ্রেটার দ্যান ইকুয়াল 80 কমা দিয়ে লিখে দিল, জাস্ট 5 লিখে দিলাম, কমা। আবার ইফ ব্র্যাকেট ওপেন, এই সেল গ্রেটার দ্যান ইকুয়াল যদি হয় 70 তাহলে হবে কি 4, কমা। ইফ ব্র্যাকেট ওপেন, এই সেল গ্রেটার দ্যান ইকুয়াল কত আছে 60, গ্রেটার দ্যান ইকুয়াল 60 তাহলে হবে 3.5, কমা। ইফ ব্র্যাকেট ওপেন, এই সেল, হ্যাঁ কপি করে নেওয়া যায়, এটা আমরা পরে দেখি, আগে একটু মূল পার্টটা দেখে নেই। 60 হলে 3.5, 60-এর পরে আছে 50 তাহলে হবে 3, গ্রেটার দ্যান ইকুয়াল 50 তাহলে হবে 3, কমা। ইফ ব্র্যাকেট ওপেন, এই সেল গ্রেটার দ্যান ইকুয়াল যদি হয় 40 তাহলে হবে 2, কমা। ইফ ব্র্যাকেট ওপেন, এই সেল গ্রেটার দ্যান ইকুয়াল হয় যদি 33 অথবা 33-এর উপরে যদি হয় তাহলে হবে 1। আমরা ফেলের কাজ আগে করে ফেলেছি, আমাদের ফেলের কাজে আর দরকার আছে? আমরা পরেও করলে করতে পারতাম, কিন্তু ফেল এবং অ্যাবসেন্ট দুইটা ব্যাপার আছে, যে কারণে দুইটাই আগে করে ফেললাম। যদি এ থাকে তাহলে অ্যাবসেন্ট,
আমরা এরপরে 0 দিতেও পারি, না দিলেও সমস্যা নাই, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। ব্র্যাকেট আরও ক্লোজ করতে হবে। দেখেন এবার প্রত্যেকের যার যা জিপিএ চলে আসছে, তাই না? এই ব্যক্তি যদি কোনোভাবে দেখেন 32 পায়, তার ফেল দেখাচ্ছে। এই ব্যক্তি যদি কোনোভাবে 60 পায়, তাহলে 50 পায়, তাহলে 3 দেখাচ্ছে। যদি 60 পায় তাহলে 4 দেখাচ্ছে, 3.5 দেখাচ্ছে। 70 পাইলে 4 দেখাচ্ছে। তো ঠিক আছে আমার ফর্মুলা? তো এই ফর্মুলাটা প্রত্যেকটা জায়গায় করতে হবে না? প্রত্যেকটা জায়গায় করতে হবে। এই ফর্মুলাটা আমরা প্রত্যেকটা জায়গায় চাইলে একভাবে এভাবে করতে পারি, কিন্তু আমরা শর্টকাট করতেছি। আমাদের শেষ সময় আমরা শর্টকাটটা শিখি একটু। এইখানে যে সেলটা ছিল, এই সেল নাম্বার কত? C5, মানে এই সেটা হচ্ছে D5, তার আগেরটা হচ্ছে C, তাই না? এটা রিলেটিভ রেফারেন্স হিসেবে পাশেরটা আছে। এটাকে কপি করে যদি এখানে আসি, তাহলে রিলেটিভ রেফারেন্স হিসেবে এটা নিবে। তার মানে এই একটাকে কপি করে আমি এখানেও নিতে পারি, এখানেও নিতে পারি, এখানেও নিতে পারি। যেখানে নিব সেইখানেই আমার ফর্মুলাটা কাজ করে ফেলবে, তার মতো করে ওইটাই সিলেক্ট হয়ে যাবে। বুঝতে পারছেন? তো আমরা প্রত্যেকের ক্ষেত্রে আমরা করে ফেললাম, আমরা একটা করেই সব করে ফেললাম, জাস্ট কপি করে নিয়ে আসলাম। এই কপিটা যদি আবার এই ফর্মুলা সম্পূর্ণ কপি করেন তাহলে হবে না। এই ফর্মুলা সম্পূর্ণ কপি করলে C5 কপি হবে, কিন্তু যদি এভাবে কপি করি আর এখানে এভাবে পেস্ট করি তাহলে C5 এর পরিবর্তে F5 হয়ে গেছে। ফর্মুলা কপি করবেন না, এক্ষেত্রে সেল কপি করবেন। সেল কপি করলে সেল রেফারেন্স হিসেবে চলে আসবে, আর ফর্মুলা কপি করলে ফর্মুলা আসবে না। আমরা জিপিএটা বুঝে ফেলেছি, গ্রেডটা সেম একইভাবে, তাই না? সেম একইভাবে, শুধুমাত্র 80-র উপরে পেলে তার ক্ষেত্রে আমরা 5 লিখেছি, 5-এর পরিবর্তে এবার লিখব A+, 70-এর পরিবর্তে লিখব 4A, 60-এর পরিবর্তে লিখব A-। এইটুকুই পার্থক্য, আর কোনো পার্থক্য নাই। আর ফেল তো দুই জায়গায় ফেল 33-এর নিচে পাইলে। তা আমরা এবার কি করব? এবার আমরা ফর্মুলাটা কপি করব, ভিতর থেকে ফর্মুলাটা কপি করে এখানে পেস্ট করব। কারণ কি বলতে পারেন? আমরা এই সেলের উপর বেস করে এটা চাচ্ছি, যে কারণে এবার ফর্মুলা কপি করে ওই C5 সহ এটা নিয়েছি। এবার অ্যাবসেন্ট ঠিক আছে, ফেল ঠিক আছে। 80-র পরে এই যে 5 আছে, 5-এর পরিবর্তে A+, কিন্তু এটা হবে ইনভার্টেড কমা দিয়ে। এরপরে হচ্ছে 4-এর পরিবর্তে A, ইনভার্টেড কমা দিয়ে। 3.5-এর পরিবর্তে A-, নাকি A-। 60-এ A- ছিল, 50-এ B C D। এরপরে হচ্ছে B C। আমাদের এটা কি বেশি কঠিন মনে হচ্ছে এখন? আমরা এই যেটা করে ফেললাম, যার যার গ্রেড পয়েন্ট চলে আসছে, এবার শুধু এটাকে কপি করব, এটা এখানে দিয়ে দিব। Ctrl+C Ctrl+D, মানে Ctrl+V। আমার এদিকের কাজটুকু কমপ্লিট, তাই না? এটুকু কাজ কমপ্লিট, আমরা মিডল করে নিলাম। এবার এখন টোটাল জিপিএর ক্ষেত্রে, জিপিএ বলতে এই মার্কগুলো, তাই না? সরি, এইটা জিপিএ বলতে এই মার্কগুলো আসবে। তা আমরা একটু দেখি কিভাবে আসবে। প্রশ্নটা দেখি একটু। প্রশ্নে বলছে টোটাল জিপিএ বলছে ফেল ইন এনি সাবজেক্ট উইথ গেট F। যদি কেউ ফেল হয় তাহলে সে F আসবে, আদারওয়াইজ অ্যাভারেজ হবে। অ্যাভারেজে এখানে আমাদের ব্র্যাকেটে দেয়া আছে
এবং অ্যান্ড অর ব্যবহার করব। আমরা অ্যান্ড এবং অরের মধ্যে অর ব্যবহার করতে পারি, আর ইফ তো ব্যবহার করবই। এটা বলেও দিছে যে কি ব্যবহার করতে হবে, এটুকু বলে নাও দিতে পারে, দিলে তো আরও সুবিধা, তাই না? তা আমরা টোটাল জিপিএটা বের করব। ফেল যদি হয় তাহলে এক্ষেত্রে শুধু এফটা আসবে। তা আমরা টোটাল জিপিএর ঘরে আসি। টোটাল জিপিএতে আমরা ইফ কল করব, ব্র্যাকেট ওপেন। শুরুতেই আমরা যাব হচ্ছে ফেল এবং অ্যাবসেন্টের ব্যাপারে, তাই না? টোটাল জিপিএ বেস এইটার উপর বেস করে, তাই না? জিপিএ এর উপর বেস করে। জিপিএতে কিন্তু দেখেন ফেল লেখা থাকতে পারে, জিপিএতে কিন্তু অ্যাবসেন্ট লেখা থাকতে পারে, তাই না? তো ইফ জিপিএর ক্ষেত্রে আমরা কল করে যদি এই যে কয়টা আছে কোনোটাই যদি অ্যাবসেন্ট হয় তাহলে তো সে অ্যাবসেন্ট, কোনো একটা যদি ফেল হয় তাহলে সে ফেল। আমরা এখানে অর ফর্মুলা ব্যবহার করব, তাই না? ইফ দিয়ে শুরু করলাম, যেহেতু একাধিক কন্ডিশন আমরা অর দিয়ে শুরু করলাম, অর ব্র্যাকেট ওপেন। অর দিয়ে আমরা অরের কাজ শুরু করব। লজিক 1, জিপি এর ঘর, এই সেল ইকুয়াল যদি হয় ফেল, কমা, আবার পরের সেলটা জিপি এর এই পরের সেল, এই সেল ইকুয়াল যদি হয় ফেল, কমা, এভাবে করে প্রত্যেকটা, এই সেল ইকুয়াল যদি হয় ফেল, কমা, এই সেল ইকুয়াল ফেল, কমা, এই সেল ইকুয়াল ফেল। আরও একটা লজিক বাকি, এইটা, এই সেল ইকুয়াল ফেল। আমার 6টা লজিক আমি দিয়েছি, 6টা সাবজেক্টের জন্য। আমি এবার ক্লোজ করলাম, অরের কাজ শেষ। সব লজিকগুলো মিলিয়ে একটা লজিকে নিয়ে আসলাম অরের মাধ্যমে। এবার কমা দিলাম, এই কমাটা হচ্ছে আমার ইফের কমা। অরের কাজ শেষ হয়ে গেছে, অর ব্র্যাকেট ওপেন করেছি, ক্লোজ করেছি, অরের কাজ শেষ। অরের কাজ হচ্ছে একাধিক লজিক অ্যাড করা যায় একটা জায়গায়, তো আমরা একাধিক লজিক অ্যাড করে নিলাম। এবার এইগুলোর মধ্যে কোনো যদি একটাই ফেল হয়, ইফের কাজের লজিকে দেখালাম যে ফেল যদি হয় তাহলে আমি কি চাই, জাস্ট এফ, কমা, আমরা ফেলের কাজ শেষ, আবার ইফ ব্র্যাকেট ওপেন, আবার অর দিয়ে শুরু করব। এবার অর কেন বলতে পারবেন? অ্যাবসেন্টের জন্য অর শুরু করলাম। এবার এই সেল এইভাবে করে প্রত্যেকটা অ্যাবসেন্ট হবে, তাই না? আমরা এখানে কি করব, এই অরের পরের বাকি অংশগুলো মানে সম্পূর্ণটা কপি করে নিয়ে আসব এবং এই অরের সামনে এটা দিয়ে দিব এবং ফেলের পরিবর্তে প্রত্যেকটা জায়গায় লিখে দিব অ্যাবসেন্ট। অরে এখানে ডাবল ব্র্যাকেট হয়েছে, যাই হোক, অ্যাবসেন্ট। অ্যাবসেন্টটাকেও কপি করে আমি প্রত্যেকটা জায়গায় অ্যাবসেন্টটা লিখে দিচ্ছি। ব্র্যাকেট ক্লোজ। এবার আমি কমা দিব, ইফের কমা। এবার কি হবে, যদি অ্যাবসেন্ট হয় তাহলে কি চাচ্ছে, না না, অ্যাবসেন্ট হলেও মানে ফেল হলেও তো এফ আসবেই, অ্যাবসেন্ট হলেও আমরা চাচ্ছি এখানে অ্যাবসেন্ট আসবে। অ্যাবসেন্টের কথা বলা নেই, তা আমরা লিখে দিলাম জাস্ট এ চাচ্ছি, হ্যাঁ এ চাচ্ছি। আচ্ছা দেখেন, এখানে অর দিয়ে কাজ করে ফেইলের আমরা সম্পূর্ণ প্রত্যেকটা সেল সিলেক্ট করে ফেইল যদি হয় তাহলে এফ আমি চাচ্ছি, এটা আমি লিখে দিলাম।
আবার ইফ দিয়ে শুরু করে অর দিয়ে প্রত্যেকটা লজিক দিলাম, যদি অ্যাবসেন্ট হয় তাহলে সেখানে তাদের জন্য চাচ্ছি অ্যাবসেন্ট, কমা দিলাম। এবার আসলো ভ্যালু ইফ ফলস। ভ্যালু ইফ ফলসে আমাদের যদি আরও কোনো ক্রাইটেরিয়া থাকতো আমরা আরও কোনো ক্রাইটেরিয়া দিতে পারতাম, আমাদের আর কোনো ক্রাইটেরিয়া নাই। সর্বশেষ ক্রাইটেরিয়া হিসাবে অ্যাভারেজ করতে হবে, অ্যাভারেজটা বাকি। আমাদের ভ্যালু ইফ ফলস হিসাবে অ্যাবসেন্ট হলে অ্যাবসেন্ট, ফেল হলে ফেল। যদি এগুলো না হয় তাহলে কি চাচ্ছি, সেটা হচ্ছে ভ্যালু ইফ ফলস। তাহলে করতে চাচ্ছি অ্যাভারেজ। অ্যাভারেজ আমি কল করলাম, অ্যাভারেজ কল করলে কি আসে, অ্যাভারেজ যে কোনো একটু রেঞ্জ সিলেক্ট করলে সেটুকুর অ্যাভারেজ হয়। কিন্তু অ্যাভারেজ ফর্মুলাটা কাজ করে কিভাবে, নাম্বার কমা নাম্বার 2 কমা নাম্বার 3 এভাবেও অ্যাভারেজ করা যায়। তো আমরা প্রত্যেকটা নাম্বার একটু সিলেক্ট করে দিব। এই জিপিএ একটা সিলেক্ট হলাম, কমা দিলাম, দ্বিতীয় জিপিএ কমা তৃতীয় জিপিএ, এভাবে করে 6টা জিপিএ আমি সিলেক্ট করে দিয়ে ব্র্যাকেট ক্লোজ করলাম। আমার অ্যাভারেজেরও কাজ শেষ। এরপরে আমি আমার আর কোনো ব্র্যাকেট বাকি থাকলে সেটা ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলাম, আমার অ্যাভারেজ চলে আসলো। এবং দেখেন যার যেটা ফেলস তার সেটা ফেল চলে আসছে, যার অ্যাবসেন্ট সে অ্যাবসেন্ট চলে আসছে। এই ব্যক্তিকে মনে করেন কোনো এক ব্যক্তিকে এখানে একটু অ্যাবসেন্ট করে দেই, এ লিখে দেই, যা এ লিখলেই তো অ্যাবসেন্ট, তার ক্ষেত্রে অ্যাবসেন্ট চলে আসলো। তো আমাদের টোটাল জিপিএটা বের হয়ে গেল নাকি। এরপর গ্রেড বের করতে বলছে। গ্রেডে বলছে কি, ফেল ইন এনি সাবজেক্ট উইথ এফ, আদারওয়াইজ গ্রেডিং সিস্টেম। অন্যথায় গ্রেডিং সিস্টেম হবে, ফেল হইলে ফেল হবে। আর অ্যাবসেন্টের ব্যাপারটা তো আছেই। তবে একটা বিষয় হলো, অ্যাবসেন্টের জন্য আমরা যে কাজটুকু করলাম এখানে, এইটুকু করলাম ফেইলের জন্য, এইটুকু না, এই পর্যন্ত। আর ইফ দিয়ে পরে আবার করলাম অ্যাবসেন্টের জন্য, তাই না। আপনাদের স্যাম্পলে যদি অ্যাবসেন্টের কোনো পার্ট না থাকে তাহলে এই কাজটুকু করবেন না, দরকার নাই করার। হ্যাঁ, তাহলে ফেল করার পরেই সরাসরি অ্যাভারেজে চলে আসবেন। অ্যাভারেজে আসেন, যেখানেই আসেন ফর্মুলার সিনটেক্স যেটা বলবে সেটা করতে হবে, এটার বাইরে কেউ যেতে পারবেন না। ফর্মুলার সিনটেক্স যদি বলে ভ্যালু ইফ ট্রু, আপনার ভ্যালু ইফ ট্রুতে কী চান সেটা দিতে হবে, ভ্যালু ইফ ফলসে কী চান সেটা দিতে হবে। তো এটা আমাদের জিপিএ সিস্টেমটা গেল। এরপর গ্রেডিং সিস্টেম। গ্রেডিং সিস্টেমটা হবে কোথার উপরে, এই হচ্ছে গ্রেডিং কন্ডিশন, তাই না। আমরা এইটার ক্ষেত্রে এই জিপিএর পরে গ্রেডিংটা করেছিলাম না, জিপিএর পরে গ্রেডিং, প্রত্যেকটা জিপিএর পরে গ্রেডিং করেছিলাম। তো ওই রকম একটা আমরা এটারও শর্টকাট করতে পারবো, কিন্তু আমরা শর্টকাটে না গিয়ে একটু আগে দেখে নেই কিভাবে করে, কিভাবে করে এটা একটু দেখে নেই। ই ব্র্যাকেট ওপেন, ভ্যালু ইফ ট্রু, সরি লজিক্যাল টেস্ট, লজিক্যাল টেস্ট ফেল হলে ফেল, তাই না, ফেল হলে ফেল, অ্যাবসেন্ট হইলে অ্যাবসেন্ট, এটা তো আসবেই প্রত্যেকের ক্ষেত্রে, তাই না। তো এটা দিয়ে আমরা করেছিলাম না প্রত্যেকটা জায়গায়, এটা দিয়ে প্রত্যেকটা জায়গায় করেছিলাম আমরা, এখানে ওটা দিয়েই করব। কারণ আমরা গ্রেডিং সিস্টেমে নিব এই পয়েন্টটাকে, গ্রেডিংয়ের জন্য এই গ্রেড পয়েন্টটাকে নিব না। এখানে গ্রেডিংয়ের জন্য প্রত্যেকটাই গ্রেডিং সিস্টেম আছে, তাই না, এই প্রত্যেকটা গ্রেডিং সিস্টেম আছে, আমরা এই গ্রেডটাকে নিব না। আমাদের এই যে টোটাল জিপিএর উপর বেস করেই তো গ্রেড করছি প্রত্যেকটা জায়গায়, এখানেও এই গ্রেড করব এই জিপিএর উপর বেস করে। কিন্তু ফেইল এবং অ্যাবসেন্টেরটা করব সম্পূর্ণটা ওইটার উপর বেস করে, ফেইল এবং অ্যাবসেন্টটা করব কিসের উপর বেস করে, হ্যাঁ। তো আমরা এখান থেকেও নিতে পারি, এইখান থেকে এই ফেইল এবং অ্যাবসেন্ট এইটুকু কপি করে সরাসরি আমরা এইখানে নিয়ে আসতে পারি। এবং ভ্যালু ফলসে এবার হবে কি, আবার ইফ কল করে ব্র্যাকেট ওপেন দিয়ে এই সেল গ্রেটার দ্যান ইকুয়াল যদি হয়, গ্রেটার দ্যান ইকুয়াল যদি হয় 5 তাহলে হবে এ প্লাস, বুঝতে পারছেন। যদি গ্রেটার দ্যান ইকুয়াল 5 হয় তাহলে এ প্লাস হবে। তার মানে গ্রেটার দ্যান ইকুয়াল আমি 5 দিলাম, কমা দিলাম, ভ্যালু ইফ ট্রুতে আসবে এ প্লাস, ইনভার্টেড কমা ক্লোজ, কমা, আবার ই ব্র্যাকেট ওপেন,
আচ্ছা আমি একটু সম্পূর্ণটা কপি কাট করে নেই, কাট করে এই সেলটাকে বড় করে নেই, বড় না করলে বোঝা যাচ্ছে না। আমরা 5 হলে এ প্লাস নিলাম, ইফ আবার এই সেল গ্রেটার দ্যান ইকুয়াল যদি হয় 4 তাহলে হবে এ গ্রেড এ, আবার কমা ইফ ব্র্যাকেট ওপেন এই সেল ইকুয়াল গ্রেটার দ্যান ইকুয়াল 3.5 হয় তাহলে হবে এ মাইনাস, কমা ইফ ব্র্যাকেট ওপেন এই সেল গ্রেটার দ্যান ইকুয়াল 3 তাহলে হবে বি, কমা এই সেল গ্রেটার দ্যান ইকুয়াল 2 তাহলে হবে কি সি, কমা ইফ ব্র্যাকেট ওপেন এই সেল গ্রেটার দ্যান ইকুয়াল হয় যদি 1 তাহলে হবে কি ডি, কমা 0 দিয়ে দিলাম কারণ ফেইলের কাজ আমরা আগেই করে ফেলেছি, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এখানে কোনো একটা ভুল গেছে, আচ্ছা এখানে কমাটা হবে না, না কমা তো হওয়ার কথা, আচ্ছা এখানে গ্রেটার দ্যান ইকুয়াল যদি হয় ও ভ্যালু ফলসে আমরা কল করেছি, ইফ কল করে করতে হবে, তো আমি তো ভুল করেছি। দাঁড়ান একটু একটু এদিকে নিয়ে নেই, বড় করে নেই, ভ্যালু ট্রুতে বি, এখানে কমা দিয়ে আবার ইফ কল করতে হবে, তো ইফ ব্র্যাকেট ওপেন লজিক্যাল টেস্ট এই সেল গ্রেটার দ্যান ইকুয়াল যদি হয় 2 কমা তাহলে হবে সি, কমা ভ্যালু ফলসে আবার ইফ ব্র্যাকেট ওপেন এই সেল গ্রেটার দ্যান ইকুয়াল যদি হয় 1 কমা ভ্যালু ট্রুতে হবে সি, ডি ডি হবে, কমা ভ্যালু ফলসে 0 ব্র্যাকেট ক্লোজ, এন্টার। আমাদের ফর্মুলা যেমনটা দরকার ছিল তেমন হয়ে গেছে, যার ক্ষেত্রে অ্যাবসেন্ট ছিল সে অ্যাবসেন্ট, বাকিদের ক্ষেত্রে ফেইলের ক্ষেত্রে ফেইল, বাকিদের ক্ষেত্রে যেরকম যা গ্রেডিং প্রয়োজন ছিল সেরকম গ্রেডিং হয়ে গেছে। হয়তো ফর্মুলাগুলো অনেক বড় হয়ে গেছে কিন্তু কঠিনের কিচ্ছু নাই, আমি একটু সবগুলো ছোট করে নেই। যদি স্যালারি শিট আসে তাহলে এইটুকুই থাকবে, কারণ স্যালারি শিটের এই ফর্মুলাগুলো করতে সময় লাগে অনেকটা। আপনার 1 ঘন্টা সময় দিয়েছে তারা একদম হিসাব নিকাশ করে যে 1 ঘন্টায় আপনি এটা করতে পারবেন। যদি দেখা যেত যে এই ফর্মুলাগুলো করতে আপনার অল্পতে হয়ে যেত তাহলে এখানে নিচে আরও একটা ভ্যালু কাপ দিয়ে দিত যে নাম অনুযায়ী তার গ্রেড কি সেটা এখানে ভ্যালু কাপে ড্রপ ডাউন করে বের করা লাগতে পারে, তো আমরা সেটা পারি না সবাই। আমাদের স্যালারি শিটের কাজ এইটুকুই। এখন এই স্যালারি শিটটা অন্য আরও 2-1টা প্রসিডিউর অনুযায়ী থাকতে পারে,
তবে আমরা একটু প্র্যাকটিস করব এই স্যালারি শিটটা সবাই করার, সরি রেজাল্ট শিটটা আমরা একটু সবাই করার চেষ্টা করি। হ্যাঁ, প্রত্যেকটা জায়গায় শুধু ইফ দিয়ে কাজ করবেন, ইফের বাইরে কিচ্ছু নাই। কোশ্চেনের প্রত্যেকটা স্টেপ আছে, স্টেপগুলো আমরা এক এক করে পরে দেখব। স্যাম্পলটা দেখে আসি। স্যাম্পলটা কি আছে? নাম, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ, 4টা সাবজেক্ট, টোটাল আছে, অ্যাভারেজ আছে, গ্রেড আছে। এখানে আমাদের বারবার গ্রেড করার প্রয়োজন আছে? টোটাল আমরা বের করব। কোনো সাবজেক্টে ফেল হইলে ফেল দেখাবে, কোনো সাবজেক্টে অ্যাবসেন্ট হইলে অ্যাবসেন্ট দেখাবে। যদি অ্যাবসেন্ট ফেল না থাকে তাহলে টোটালটা যোগ হবে। কি ফাংশন দিয়ে করব এটা? ইফ দিয়ে করব, এবং সব শেষে ভ্যালু ফলসে সাম করব, তাই না? এরপরে অ্যাভারেজ, অ্যাভারেজও টোটাল যেভাবে করেছি এভাবে অ্যাভারেজটাও ওইভাবেই করব, শেষে করব অ্যাভারেজ। গ্রেডটার ক্ষেত্রেও সব একইভাবে করব, এরপর গ্রেডিংয়ে যাব। কিন্তু গ্রেডিংয়ের কিছু ফর্মুলা আছে, আমরা ফর্মুলাটা এই কোশ্চেন দেখে দেখে করব। আমরা এতক্ষণ দেখেছি 70-এর বেশি পেলে, 80-এর বেশি পেলে এ প্লাস, বি প্লাস, যাই হোক। এক্ষেত্রে দেখেন 80% পেলে এ প্লাস, 60 থেকে 80%-এর মধ্যে থাকলে বি প্লাস, 40 থেকে 59%-এর মধ্যে থাকলে সি প্লাস। এটা হচ্ছে জিপিএ 4 গ্রেডিং সিস্টেমে আসে, তাই না? বি প্লাস, সি প্লাস আছে না? তো এই রেজাল্টটা আমরা কিভাবে বের করব, এটা হচ্ছে এইখানের অংশ। আচ্ছা, যাই হোক, সবাই এখানে উপস্থিত ছিলেন, রেকর্ড না হলেও আপনারা টোটাল বের করতে পারবেন, অ্যাভারেজ বের করতে পারবেন, টোটাল অ্যাভারেজ বের করতে পারবেন। গ্রেডটা আমরা দেখবো এবার। গ্রেডটা হচ্ছে পার্সেন্টেজের উপরে। এখানে আমরা প্রশ্নটা একটু যাই এবার, প্রশ্ন ধরে ধরে আসি। সিলেক্ট পেপার সাইজ A4, আমাদের ওয়ার্ডে এগুলো ছিল, কিন্তু এক্সেলে আমাদের দিয়ে দিছে। দিয়ে দিলে কি আমাদের করতে হবে না? করতে হবে। আমরা এক্সেল ফাইলটায় চলে আসলাম। এক্সেল ফাইলটায় চলে এসে আমরা পেজ লেআউটে গিয়ে সাইজে A4 সিলেক্ট করে দিলাম, হয়ে গেল A4। এরপর বললো সেট মার্জিন, টপ 1 ইঞ্চি, বটম 0.7 ইঞ্চি, লেফট 1.5, রাইট 0.5 মার্জিন। এই মার্জিনটা আমার সেট করতে হবে। এই যে চিহ্নটা A4 সাইজে পেপারে নিলে আমার এইটুকু এক পেজে আসে, এই চিহ্ন দ্বারা বোঝাচ্ছে। এটা নিতে চাইলে নেওয়া যাবে, এটা পরবর্তীতে দেখাচ্ছি। আমরা A4 সাইজে প্রিন্ট দিলে আমাদের এই জায়গাটুকু পরিমাণ আসবে, এদিকেরটা আসবে না, এদিকেরটা দ্বিতীয় পেজে চলে আসবে। তো আমরা এমন হতে পারে যে আমার সম্পূর্ণটা A4 এর মধ্যে নিতে চাই, তাই না? তো সেক্ষেত্রে নেয়ার ওয়ে আছে। আমরা আগে পেজ সেটিংসটা ঠিক করে নেই। মার্জিন সেট করতে বলছে টপ 1 ইঞ্চি, বটম 0.7 ইঞ্চি, লেফট 1.5, রাইট 0.5। আমরা মার্জিনটা সেট করব। মার্জিনটা ওই একই জায়গায় আছে, মার্জিনে গিয়ে কাস্টম মার্জিনে দেখেন কি কি আছে। টপ, লেফট, বটম, রাইট, হেডার, ফুটার সব আছে। টপ 1 ইঞ্চি 1 দিয়ে দিলাম, বটম 0.5 বলছে 0.5 দিয়ে দিলাম, লেফট বলছে 1.5, 0.7 ওকে দিলাম। হ্যাঁ, আচ্ছা 1 ইঞ্চি, হ্যাঁ এটা হচ্ছে 1.5 আর এটা হচ্ছে 0.5। এই সেটিংসটা করে ওকে ক্লিক করলাম, আর হয়ে গেল। একটু আগে দেখলেন এই পর্যন্ত ছিল, এখন কিন্তু এই পর্যন্ত হয়ে গেল, কারণ মার্জিনে বাকিটা নিয়ে নিছে। এখন এই পেজ সেটআপ আমাদের আর করতে বলবে না। ক্রিয়েট অ্যান্ড সেভ স্প্রেডশিট অ্যাজ পার স্যাম্পল ইউ ক্রিয়েটেড ফাইল জব টু, এটা তো আমরা সবাই করেছি আগেই। এরপর হচ্ছে কন্ডিশন অফ দ্য ক্যালকুলেটিং টোটাল মার্কস। টোটাল মার্ক এখানে বলছে কি, ক্যালকুলেট টোটাল মার্ক অবটেন্ড, মার্কস অল সাবজেক্ট অ্যান্ড পাস্ট, প্রিন্ট পাস, আদারওয়াইজ প্রিন্ট ফেল। অ্যান্ড পাস মার্ক 40, আমাদের পাস মার্ক যেহেতু 40, আমাদের গ্রেডিংয়ে অ্যাভারেজ, এই গ্রেডিংয়ের আমার এখানে কাজ করতে হবে। গ্রেডিংয়ে 40-এর উপরে যদি কেউ পায় তাহলে সে পাস আসবে, তা না হলে পাস হবে না।
এরপরে এখানে বলে দিছে কি লেটার গ্রেড টোটাল মার্কের উপর বেস করে 80% যদি পায় তাহলে এ প্লাস, যদি 60%-এর উপরে 80%-এর নিচে পায় তাহলে বি প্লাস, 40 থেকে 60-এর মধ্যে সি প্লাস, অন্যথায় ফেল। 40% মানে 40 পেতে হবে 100-এর মধ্যে, 40-এর কম পেলে ফেল। এই হচ্ছে আমার মার্কিং সিস্টেমটা। আমরা এবার গ্রেডিংটা করব। আমাদের পেজ সেটআপ যেটুকু বলেছে এইটুকুই করব, এইটা এক পেজে নেওয়ার এখানে দরকার নাই, তবে আমি দেখিয়ে দিচ্ছি এক পেজে কিভাবে নিতে হয়। গ্রেডিং করব। গ্রেডিং করতে গেলে কি করতে হবে বলেন তো একটু? কি দিয়ে শুরু করব? ইফ ব্র্যাকেট ওপেন, লজিক্যাল টেস্ট অর ব্র্যাকেট ওপেন, অর দিয়ে প্রত্যেকটা একটা একটা সিলেক্ট করেও করে ফেলতে পারি, সম্পূর্ণ যেহেতু পাশাপাশি আছে সম্পূর্ণ সিলেক্ট করে করতে পারি। অর সম্পূর্ণটা সিলেক্ট করে সম্পূর্ণটা না, আমরা একটা একটাই করি, আমাদের মানে লিগ্যাল ওয়েতে করি, আমরা এরভাবে না করি। এই সেল গেটার ইকুয়াল যদি হয় ফেল, ফেল না ফেল হবে না, ফেইলের ব্যাপারটা আগে পরে আসি, আগে অ্যাবসেন্ট আসি। এ তাহলে হবে কি অ্যাবসেন্ট হবে না, এটা পরে। এই সেল ইকুয়াল এ কমা এই সেল ইকুয়াল এ কমা এই সেল ইকুয়াল এ, ব্র্যাকেট ক্লোজ। এইগুলো যদি এ হয় তাহলে হবে অ্যাবসেন্ট, কমা। এবার ভ্যালু ফলসে। এবার আমরা গ্রেডিং সিস্টেমে যাব। আমরা ফেইলের পার্টটা সব শেষেও করতে পারি, চাইলে এখনও করতে পারি। ফেলের পার্ট করে ফেলি, ফেলের পার্টটা করে ফেলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আবার আমরা এখানে দিয়ে দিই এই ব্র্যাকেট ওপেন অর ব্র্যাকেট ওপেন এই সেল লেস দ্যান 40, 40 বলে দিছে যেহেতু লেস দ্যান 40, আবার পরের সেল লেস দ্যান 40, তারপরের সেল লেস দ্যান 40, তারপরের সেল লেস দ্যান 40। এগুলো যদি 40 হয় সবগুলো তাহলে হবে ফেল, কমা। এবার আমরা ইফ কল করে ব্র্যাকেট দিলাম। এবার অ্যাভারেজের উপর বেস করে আমরা রেজাল্টটা করব না, অ্যাভারেজে যা আছে এই অ্যাভারেজে যা পাচ্ছে সে, এইটা যদি গ্রেটার দ্যান ইকুয়াল, আমাদের 4টা সাবজেক্ট তাই না, 4টা সাবজেক্টে মার্ক হয় 400 তাই না, এখানে সে বলছে 80% পেলে এ প্লাস, তার মানে 80% বলতে 400-র 80% নাকি, 400-র 80% না, তো 400 ইন্টু 80%। এই সেল যদি 400 ইন্টু 80%-এর বেশি হয় তাহলে হবে এ প্লাস, কমা। আবার ই ব্র্যাকেট ওপেন এই সেল যদি গ্রেটার দ্যান ইকুয়াল 400 ইন্টু 60% হয়, কমা এ বি প্লাস, কমা ই ব্র্যাকেট ওপেন এই সেল গ্রেটার দ্যান ইকুয়াল যদি হয় 40% নাকি, 400 ইন্টু 40%, তাহলে হবে কি সি প্লাস,
এখানে আমরা 0 দিয়ে দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দিই। আচ্ছা এখানে ভুল হয়েছে মনে হয়। হ্যাঁ এরপরে আমরা যদি ফিল হ্যান্ডেল করি, প্রেশার হয়ে যাচ্ছে বেশি। চলে যান তাহলে। আচ্ছা র্যাঙ্ক আমরা সবাই করতে পারি না? র্যাঙ্ক আমরা সবাই করতে পারি। আমরা একটু এই কোশ্চেনটার মানে এই ফর্মুলাটা যদি নাও বুঝি, এই ফর্মুলাগুলো নিয়ে আগামীকালকে আবার কাজ করব, কিন্তু আমরা প্রশ্নটা শেষ করি। র্যাঙ্ক করব, র্যাঙ্ক ব্র্যাকেট ওপেন, র্যাঙ্ক করব কোনটা? অ্যাভারেজের উপর র্যাঙ্ক করব, তাই না? এইটা কমা রেফারেন্স হিসাবে এই সম্পূর্ণটা লক করে দিলাম। কমা দিলেও দিতে পারি, যদি না দিই ক্লোজ করলেও হয়ে যাবে। আমার র্যাঙ্ক হয়েছে, কিন্তু দেখেন একটা সমস্যা আছে। এই যে দেখছেন সমস্যাটা, কারণ এইটার র্যাঙ্ক হবে কি? এটা তো অ্যাবসেন্ট, অ্যাবসেন্টের আবার র্যাঙ্ক কি? এইখানে আমাদের ইফ ইরর কল করতে হবে। এটা শুরুতে ইফ ইরর কল করলে, ইফ ইরর ভ্যালু হিসেবে যা আছে তাই, কমা 0 ব্র্যাকেট ক্লোজ। আর 0 দিব না, এখানে 0-র পরিবর্তে 2টা ইনভার্টেড কমা দিয়ে দিতে পারি। হ্যাঁ তাহলে এমন হয়ে গেছে। ম্যাক্স বের করতে গেলে এমন বলতে পারে যে তার 4টা সাবজেক্টের মধ্যে তার ম্যাক্সটা। তাহলে ম্যাক্স ব্র্যাকেট ওপেন, 4টা সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ। তার যে সাবজেক্ট তার মধ্যে ম্যাক্স, এটা হচ্ছে মিন ব্র্যাকেট ওপেন, তার সাবজেক্টগুলোর মধ্যে আমি মিন বের করে ফেললাম। তো এখন আমার এখানে কাজ শেষ মোটামুটি, তাই না? কিন্তু দেখেন প্রশ্নে কি বলা হয়েছে, এটা করলাম এটাও করলাম। মেক এ কপি অফ দ্য ওয়ার্কশিট উইদিন দ্য সেম ওয়ার্কবুক। সেম ওয়ার্কবুকে এই মানে পেজটা কপি করতে হবে এবং এটার নাম দিতে হবে ফিল্টার। আমরা এই যে কাজটা করেছি সেটা সেম ওয়ার্কবুক ছিল না, আমরা এজন্য সেম ওয়ার্কবুকে করি নাই, আমরা আলাদাভাবে কপি করেছিলাম। কিন্তু এখানে কি বলেছে, মেক এ কপি অফ ওয়ার্কশিট উইদিন দ্য সেম ওয়ার্কবুক অ্যান্ড নেম ইট ফিল্টার। তা আমরা এটা করবো এবার। এই যে শিটটা, এই শিটটাই কপি করতে হবে এই ওয়ার্কবুকের মধ্যেই। এখানে আলাদা একটা শিট হবে। রাইট ক্লিক করব, মুভ অ্যান্ড কপি ক্লিক করে ক্রিয়েট কপি সিলেক্ট করব। এখান থেকে ওই এটা সিলেক্ট করাই থাকে, এটা ক্লিক করে ওকে দিব। আর একটা শিট হয়ে গেছে, মানে 2টা শিট হয়ে গেছে। ডিলিট করে দেই। আমাদের এইটা একটা শিট, তাই না? এই শিটটাকেই কপি করতে বলছে এই ওয়ার্কবুকের মধ্যেই। তো এই ওয়ার্কবুকের মধ্যে কপি করতে গেলে আমরা এখানে প্লাস সাইন দিয়ে আলাদা আলাদা শিট নিতে পারি, তাই না? কিন্তু আমরা আলাদা শিট নিব না, আমরা এই শিটটাকেই কপি করব। রাইট ক্লিক করে মুভ অর কপি, এখানে ক্রিয়েট কপি ক্লিক করে একটা কপি করে নিব। এবং কপি করে নিলাম, এর পাশাপাশি বলল কি অ্যান্ড নেম ইট ফিল্টার। ফিল্টার নাম দিতে হবে এটার। ফিল্টার নাম দিব কিভাবে? এখানে ডাবল ক্লিক করলে নাম চেঞ্জ হয়, অথবা রাইট ক্লিক করে রিনেম ক্লিক করলে নাম চেঞ্জ করার অপশনটা আসে। নাম দিয়ে দিলাম ফিল্টার, ফিল্টার নাম দিলাম। এরপরে বলল সেট দ্য ফিল্টার অপশন ইউজিং দ্য হেডার রো। হেডার রোকে ফিল্টার করতে হবে। এই ফিল্টার এইটাই, এই হেডার রো। হেডার রোটাকে আমি ফিল্টার করলাম ডাটা মেনু থেকে ফিল্টার। হেডার রো আমার ফিল্টার করা শেষ। এরপর বলল শর্টিং দ্য রেজাল্ট শিট বাই টোটাল ইউজিং ডিসেন্ডিং অর্ডার। ডিসেন্ডিং এবং অ্যাসেন্ডিং দুইটা ব্যাপার আছে জানেন? অ্যাসেন্ডিং হচ্ছে ছোট থেকে বড়, ডিসেন্ডিং হচ্ছে বড় থেকে ছোট। তো শর্ট করতে হবে টোটালের উপর বেস করে। টোটাল কোনটা আছে? এইটাকে ছোট থেকে বড়, মানে ডিসেন্ডিং বলছে বড় থেকে ছোট। এই লার্জেস্ট টু স্মলেস্ট করলাম, লার্জেস্ট টু স্মলেস্ট করলাম।
কিন্তু উপরের দিকে ফেইলেরগুলো চলে আসছে। এভাবে থাকুক, সমস্যা নাই, এভাবেই থাকবে। সেট দ্য র্যাঙ্ক পজিশন ইউজিং র্যাঙ্ক ফ্রম টোটাল ইফ ইউ শো ইরর ইন এমটি প্রিন্ট। ওই যে এটা আমরা আগেই করে ফেলেছি। ক্যালকুলেট নাম্বার অফ পাস স্টুডেন্ট, কতজন পাস করেছে সেটার বের করতে বলতে হতে পারে, সেক্ষেত্রে এখানে নাম্বার অফ পাস স্টুডেন্টের জন্য একটা ঘর থাকবে, নাম্বার অফ পাস স্টুডেন্ট। নাম্বার অফ পাস স্টুডেন্ট এটুকু এরকম থাকবে, এটুকু আমরা বর্ডার করে নিলাম। কতজন টোটাল পাস করেছে, আমরা এখানে যারা যারা মার্ক পেয়েছে অ্যাভারেজে, যারা কোনো একটা সাবজেক্টে ফেল করেছে তারা তো এখানে ফেল, কোনো একটা সাবজেক্টে অ্যাবসেন্ট তার তো অ্যাবসেন্ট, কিন্তু যে কোনোটাই ফেল করে নাই তাদেরই তো এখানে চলে আসছে অ্যাভারেজে। আমার এই অ্যাভারেজটা এবার কাজ করবে নাম্বার অফ পাস স্টুডেন্টের ক্ষেত্রে। কাউন্ট ফাংশনে দিয়ে আমরা এইগুলোই তো, এই কয়জন তো আমার পাস করেছে, আমরা কাউন্ট ফাংশন দিয়ে বের করতে পারি না? এটা কি কাউন্ট দিয়ে করব না কাউন্টটা দিয়ে করব? কাউন্ট না কাউন্টটা? হ্যাঁ, কাউন্ট, ব্র্যাকেট ওপেন, সম্পূর্ণ সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ। 7 জন আমার পাস করেছে। এরপরে বলতে পারে ক্যালকুলেট দ্য ম্যাক্স মার্ক, এটা করে ফেলেছি। ক্যালকুলেট অ্যাভারেজ, এটা করে ফেলেছি। ফিল্টার অল এ গ্রেড স্টুডেন্ট, এ গ্রেড স্টুডেন্ট যারা আছে মানে তাদেরকে ফিল্টার করতে হবে। ফিল্টার কিভাবে করব? স্টুডেন্টের গ্রেড তো কোথায়, এইটা এ গ্রেড কেউ পায়ই নাই, একজনকে একটু এ গ্রেড পাওয়াই দেই, কি বলেন? এই একজন এ পেয়েছে, আরো একজনকে পাওয়াই দেই। এখনো পায় নাই, ও 80+ লাগবে, দিয়ে দিলাম 98। এ গ্রেড হয়ে গেছে 2 জন, তাই না? এ প্লাস, ওই তো এ প্লাস বি প্লাস সি প্লাস, তো এ বলতে এ প্লাস কে বোঝাচ্ছে। এই গ্রেডিংয়ে সিলেক্ট করে সব সিলেক্টগুলো উঠিয়ে শুধু এটাকে রেখে ওকে ক্লিক করে দেব, আমার ফিল্টার হয়ে গেল। এরপরে বললো সেট পেজ নাম্বার অ্যাট ফুটার, পেজ নাম্বার সেট করতে হবে ফুটারে। এখন আমরা এক্সেলে মানে ওয়ার্ডে এটা করে আসছিলাম, তাই না? এখন এক্সেলেও পেজ নাম্বার অ্যাড করতে হবে, মানে প্যারার ব্যাপার না। ইনসার্ট মেনুতে হেডার ফুটারের অপশন থাকে টেক্সটের আন্ডারে, হেডার ফুটার, এটা একটা ওয়ে। অথবা এই যে নিচে আমরা দেখতে পাচ্ছি না 3টা, এইটা হচ্ছে নর্মাল ভিউ, এইটা হচ্ছে পেজ লেআউট ভিউ, এটা হচ্ছে পেজ ব্রেক প্রিভিউ। আমরা এই পেজ লেআউট ভিউতে ক্লিক করতে পারি। পেজ লেআউট ভিউতে ক্লিক করলেই হেডার অপশনটা দেখা যায়, এর পাশাপাশি ফুটার অপশনটাও দেখা যায়। না, ওই একই। পেজ ব্রেক প্রিভিউ বলতে আমার এইখানে কয়টা পেজ আছে সেটা ব্রেক মানে প্রিভিউ হিসেবে দেখাবে। এইটুকু পেজ 1, এইটুকু পেজ 2 হিসেবে আসছে। হ্যাঁ, এইটুকু আমার এই মাঝে যে এই দাগ দেখা যাচ্ছে, দাগের এইটুকু এক পেজ হবে, এইটা আর এক পেজে চলে যাবে। এখন এক পেজে নিতে চাইলে এই যে পেজ ব্রেক প্রিভিউ এটা এসে সহজে করা যায়, এই দাগটা ধরে টেনে এই পর্যন্ত আনলে এক পেজ চলে আসবে, গেল একটা ওয়ে। অথবা যদি চাই যে এই কলামগুলো আমার একটা A4 সাইজেই আমি নিব, কিন্তু চাই এই কলাম কয়টা যেন A4 সাইজে আটকে যায়, এক্ষেত্রে আমরা পেজ লেআউটে গিয়ে এই যে হোয়াইটটা করে দিতে পারি 1 পেজে হোয়াইট হয়ে গেল। অটোমেটিক থাকলে তো অটোমেটিক যেভাবে থাকে সেভাবে আমরা 1 পেজ করে দিলাম, যদিও 1 পেজ এখন সেট হয়ে গেছে। তো এখন কি বললো আমাকে, পেজ নাম্বার অ্যাড করতে বলছে, পেজ নাম্বারটা, তাই না? পেজ নাম্বার অ্যাড করব, পেজ নাম্বার অ্যাড করার জন্য পেজ লেআউট ভিউতে যেতে হবে, এরপরে ফুটারে চলে আসতে হবে। এই হচ্ছে ফুটারে যে কোনো পার্টে থাকা অবস্থায় হেডার ফুটার উপরে পাওয়া যাবে, এখান থেকে পেজ নাম্বার বা নাম্বার অফ পেজ যে কোনো একটা ক্লিক করে দিতে পারি। পেজ নাম্বার সিলেক্ট করে দিলাম, পেজ নাম্বার হয়ে গেল।
এবার আমার নর্মাল প্রিভিউতে চলে আসলাম। এখন তারা বলতে পারে আপনার পেজ নাম্বার কই, দেখা যাচ্ছে না তো পেজ নাম্বারটা। পেজ নাম্বার কিন্তু এক্সেলে দেখা যায় না, সেটা শুধু পেজ লেআউট ভিউতে থাকলেই দেখা যায়। যে পেজ লেআউটটা, পেজ নাম্বারটা শুধুমাত্র নর্মাল ভিউতে কখনো দেখা যাবে না। তো এইখানে এই যে কোশ্চেনের যে পার্টটা ছিল, এটা কিছুটা ওয়ার্ডকে কপি করার মতো, তাই না? ওয়ার্ডকে কপি করার মতো, কিন্তু আমাদের এটা করতে হতে পারে। অনেক টাইম কই, 1 ঘন্টার ভিতর পারার মতো আর কি। হ্যাঁ, সিবি 1 ঘন্টায় পারবেন না, সিবি এবং লেটার ওইটা 1 ঘন্টায় পারবেন না। যে কারণে লেখার প্র্যাকটিসটা বেশি থাকলে তাহলে পারবেন।